সেনাবাহিনীর উচ্চ পদে রদবদল, এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আটক, র্যাব ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি। পল্টনে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। খালেদা জিয়ার মুক্তিতে প্রতিহিংসার রাজনীতি অবসান, সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি। এবং ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে আনসারের সাথে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 1:30 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। এর মধ্যে এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে কর্মীদের বাধার মুখে উড্ডয়নের আগ মুহূর্তে বিমান থামিয়ে আটক করা হয় তাকে। তার বিরুদ্ধে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী। দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। এর মধ্যেই সেনাবাহিনীতে বড় রদবদল। আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমো রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে, চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর ওই দিন রাতেই এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে পালানোর চেষ্টা চালান তিনি। তবে বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে থামানো হয় বিমানটি এবং তাকে আটক করা হয় বলে জানা যায়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম। ঢাকার মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসান। আর র্যাবের মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক AK-M শহীদুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এটি নিশ্চিত করা হয়। শহীদুর রহমান এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। মোহাম্মদ হারুনুর রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। অন্যদিকে মাইনুল হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে CIDর দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পার্থসারথীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক। সন্ধ্যা 6টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক। তাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা 7টার পর বঙ্গভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। প্রায় 6 ঘন্টা বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কথা বলেন সাংবাদিকদের সাথে। আমরা প্রাথমিকভাবে
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত হবে তা এখনো ঠিক হয়নি। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন এই অর্থনীতিবিদ। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন ক্ষুদ্র ঋণ দিয়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা সম্ভব। 2006 সালে শান্তিতে নোবেলের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক প্রায় 147টি পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশরাফ শুভর রিপোর্ট। মুখে উচ্ছ্বাস, চোখে বাঙালিয়ানা গর্ব নিয়ে নরওয়ের রাজধানী অসলোর নোবেল পিস সেন্টারে হাঁটছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2006 সালে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সবথেকে সম্মানজনক পদক নোবেল পুরস্কার গ্রহণ করেন এই অর্থনীতিবিদ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্বর্ণকার বাবা হাজী দুলামিয়া সওদাগরের 9 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। মহাজন ফকিরের স্কুলে প্রাথমিক পাঠ দিয়ে শুরু শিক্ষা জীবন, এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে বিএ এবং এমএ সম্পন্ন করেন ইউনূস। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পুনর্বৃত্তি নিয়ে 1959 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। বিদেশে থাকার সময় 1969 থেকে 72 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 1976 সালে মাত্র 3 কোটি টাকা পুঁজি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। শুরু করেন দেশের গরিব কৃষকদের স্বল্প ঋণ দেয়া। এক সময় পরিধি বেড়ে দেশের 53 লাখ মানুষকে $500 কোটিরও বেশি ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের জন্য অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ইউনূসের ব্যাংক। ক্ষুদ্র ঋণের সঙ্গে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার ঋণ, সেচ ঋণ প্রকল্প সহ নানা ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বকে এতটাই প্রভাবিত করে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শিল্পোন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। বিশ্ব অর্থনীতিতে জনপ্রিয় ডক্টর ইউনূস পৃথিবীর নানা দেশের 48টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিছুক্ষণের মধ্যে নয়াপল্টনে শুরু হবে বিএনপির সমাবেশ। এরই মধ্যে সমাবেশ স্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীরা। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছিল তাকে।
সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন তিনি। খালেদা জিয়ার মুক্তির পর এমন প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন মঙ্গলবার। তার দণ্ডাদেশ মওকুফ করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি প্রতিহিংসার রাজনীতির অবসান বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ আমার বাংলাদেশে শান্তিপ্রিয় মানুষের সন্তানকে ছেলেপেলেদের যে হত্যা করেছে এই খুনি ফ্যাসিবাদী হাসিনার এই বাংলার মাটিতে বিচার হওয়া একান্ত দরকার, যাতে ভবিষ্যতে এই কেলেঙ্কারি কেউ যেন না করতে পারে, কোনো সরকার যেন না করতে পারে। সুচিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বললেন তারা, খালেদা জিয়াও একজন মানুষ, শেখ হাসিনাও একজন মানুষ। এটা চরম সত্য। একটা মানুষকে চিকিৎসা দিতে কিভাবে আটকায়? প্রধানমন্ত্রী সে অনেক পরে, মানুষে কিভাবে তাকে চিকিৎসা দেয় না? আপনার শত্রুও যদি ব্যক্তি হিসাবে আপনার শত্রুও যদি অসুস্থ থাকে, আপনি তাকে সেবা করা এটা আপনার মানবিক দায়িত্ব। অসুস্থ থাকাকালীন অবস্থায় উনি বিদেশে যাইতে দেয় নাই, ওটা ওনার প্রতিহিংসার কারণে। উনি প্রতিহিংসার রাজনীতি করেছে, বাংলাদেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে আজকে উনি নিজে পালিয়ে গেছে। খালেদা জিয়ার 6.5 বছর যে অন্যায়ভাবে ফেসি সরকার চোর হাসিনা, খুনি হাসিনা অন্যায়ভাবে রাখছে, তার বিচার অবশ্যই আল্লাহ তারে করছে। সে এই বিচারের জন্য দেশের থেকে চোরের মতন পলায়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো দরকার বলেও মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটা স্বাধীন রাষ্ট্রে এই ধরনের ন্যাক্কারজনক প্রাইম মিনিস্টার ফেরাউনের হার মানাইছে। একটা প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার 2 কোটি টাকা নিছে, সেটা একটা ট্রাস্টে আছে, ট্রাস্টের জন্য। তার বাড়ির কাজের মেয়ে 400 কোটি টাকার মালিক, তার মুখ থেকে বলে। বাংলাদেশের মানুষের হৃদয়ে জিয়া রহমানের দেশপ্রেম, সততা এইটা প্রত্যেকের হৃদয়ে আছে, এবং সেই ধারণায় আজকে বাংলা এত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। দেশে আবারও সুস্থ ধারা রাজনীতি চালু করতে খালেদা জিয়ার মুক্তি জরুরি ছিল বলেও মন্তব্য তাদের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পুলিশ শূন্য রাজধানীতে মোড়ে মোড়ে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। সংখ্যায় কম হলেও একই সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার বাহিনীর সদস্যরাও। সাধারণ মানুষ বলছেন, দক্ষ হাতে ট্রাফিক ম্যানেজমেন্ট পরিচালনায় সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না তাদের। দীপু শিকদার রিপোর্ট। যানজট এই চিত্র বা নামটির সঙ্গে রাজধানীবাসী পরিচিত। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। এক এলাকা থেকে আরেক এলাকায় যেতে লেগে যেত ঘন্টার পর ঘন্টা, যা নিয়ন্ত্রণ করতে হিমশিমে অবস্থায় পড়তে হতো ট্রাফিক পুলিশকে। হাজারো যাত্রী আছে, হাজারো মানুষ আছে, হাজারো অ্যাম্বুলেন্স আছে যারা এই জ্যামের কারণে রাস্তায় প্রাণ দেয়। এরকম প্রতিদিন এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে, তো সেই জায়গাগুলো আমরা চাই না। সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সরকার পতন, পরবর্তীতে হামলা ও হতাহতের ঘটনার পর নিরাপত্তার অভাবে দায়িত্ব থেকে বিরত আছেন পুলিশ সদস্যরা। এমন অবস্থায় রাস্তায় রাস্তায় অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দক্ষ হাতে নিয়ন্ত্রণ করছেন তারা। প্রকার ট্রাফিক পুলিশ কোথাও দায়িত্বে নেই, তারা হয়তোবা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা হয়তোবা রাজপথে নেই, তারা দায়িত্ব ছেড়ে চলে গেল। আমরা শিক্ষার্থীরা সবসময় ছিলাম, আছি, থাকবো। আমরা তো সবসময় অনেস্টি মডেস্টি এগুলোই চেয়েছি, আমরা রাস্তায় ওটাই করছি। কাউকে আটকে কোনো রকম অসৎ কোনো কিছু চলতেও দিচ্ছে না, করতেও দিচ্ছে না। যেগুলো অটো রিক্সা যাতে তারা বেশিরভাগই কথা শুনতে চায় না, তারা পুরো বেপরোয়াভাবে চালায়। আমরা খুব ভালোভাবে মেনটেন করছি, আশা করি আমরা পরবর্তীতে এটা ধরে রাখবো। সঙ্গে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরাও। পুলিশ বাহিনী যারা ছিল তাদের সাথে অনেক আগে একবার খাটছিল, সেখান থেকে আমাদের মোটামুটি ভালো হিসাবের অভিজ্ঞতা আছে। এমন উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষ। আমার কাছে বেশ ভালো লাগছে যে তারা একটা ডিসিপ্লিনড ওয়েতে, সুন্দর একটা ওয়েতে তারা ট্রাফিকটা কন্ট্রোল করছে। ছেলেপেলেরা যা করছে অসাধারণ। আমি গতকালও চলেছি সারা ঢাকায়, আজকেও চলছি। আমার বাচ্চা কাচ্চারা গেছে ময়লা পরিষ্কার করতে। এই যে ধ্যান ধারণা, আমাদের সমাজ পরিষ্কার করতে হবে। সিস্টেমের মধ্যে আসছে তাহলে আমাদের সবার জন্যই ভালো। এখন আমরা যদি নিয়ম সঠিকভাবে হয় তাহলে আমরা সবাই মানব। তবে তারা চান পরিচ্ছন্নভাবে আবারও শুরু হোক ট্রাফিক পুলিশের কার্যক্রম। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে আমাদের জানান।
বলি আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরেই তো যারা আন্দোলন করছেন বা যারা ছাত্র সমন্বয়করা রয়েছেন তারা বলছেন, এবং ইতিমধ্যেই তারা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এবং 3 বাহিনী প্রধান সেখানে ছিলেন, সেখানে একটি রূপরেখার বিষয়ে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে তারা প্রস্তাব দিয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে তারা চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, এবং যেটি আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে বাংলাদেশের পথে তিনি আছেন। তিনি আসলে আসলে তারপরে চূড়ান্ত হবে যে অন্তর্বর্তীকালীন সরকারে আরও কে থাকছেন। যদিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে অনেকের নামই গুঞ্জন আছে, কিন্তু সেটি আসলে কতটুকু সত্যি সেটি বোঝা যাবে যখন ডক্টর ইউনূস বাংলাদেশে আসবেন এবং তারপর তার সাথে আলোচনা করে বা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করে সেই তথ্যটি পাওয়া যাবে। তো সেই বিষয়ে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো বা সেই একটি চূড়ান্ত রূপরেখা পাওয়াও যেতে পারে, যে রূপরেখার পরিপ্রেক্ষিতে হয়তো বোঝা যাবে কারা কারা থাকছেন। আর আসলে বিষয়টা হচ্ছে যে এখন সারা দেশ বঙ্গভবনের দিকে চেয়ে আছে যে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত দিচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা আসছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু দেখেছি সেই সাথে যদি আমি আপনাকে একটু জানাই যে বঙ্গভবনের কিন্তু নিরাপত্তা সেনাবাহিনী রেখেছে এবং আশপাশেও আমরা দেখেছি যে বেশ নিরাপত্তা সেনাবাহিনী রয়েছে। আনসার ভিডিপি তারা রাস্তাঘাটের যে সড়কে যে যান চলাচল সেটি স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। তবে জনমনে উৎসাহ রয়েছে, সকলেই এসে আমরা যারা গণমাধ্যমে রেখে দায়িত্ব পালন করছি আমাদের কাছে জানতে চাইছেন আসলে কি হতে যাচ্ছে। তার মানে এটি আপনাকে বলতে চাচ্ছিলাম এরকম যে উৎসুক হয়ে আছে যে আসলে দায়িত্ব কে নিচ্ছেন বা কারা কারা থাকছেন, সেটির জন্য আমরাও আসলে আগ্রহ নিয়েই বঙ্গভবন হিসেবে অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তী তথ্য পেলে আপনাকে আবার জানাতে পারবো। প্রণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী এবং তিনি জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তর্বর্তীকালীন রূপরেখার একটা বিস্তারিত কিছু জানাচ্ছিলেন। দর্শক, নিচে একটা বিরতি, ফিরবো একটু পরে, ফিরে এসে যা থাকছে। খুলে গেছে সব কারখানা, শ্রমিকদের কাজে যোগদান, নতুন সরকারের কাছে সহায়তার প্রত্যাশা। আবার আমন্ত্রণ দুপুর 1:30 সংবাদে। টানা কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে তৈরি পোশাক কারখানা। উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। নতুন যে সরকার আসবে তাদের নেতৃত্বে পোশাক খাত আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের চন্দ্রা, শফিপুর, মৌচাক, টঙ্গী, ভোগড়া, শ্রীপুর সহ জেলার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিক কর্মকর্তারা। কয়েকদিন পর গার্মেন্টস খুললো, জানি নিরাপত্তা, জানি আমরা ডিউটি করা হারি ঠিক মতো, জানি ভালোভাবে জানি চলে। এখন আমাদের অফিস খোলা, আমরা অনেক খুশি হয়েছি, আমরা আমাদের কাজ করতে পারছি। গার্মেন্টস খুলছে, তাতে আমরা অনেক খুশি হয়েছি। আমরা কারখানা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কর্মকর্তারা। আশা করছেন শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ ভালো থাকবে। আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালিয়ে যেতে পারবো, যাতে দেশের উন্নতি নতুন করে আমরা অগ্রগতিতে আমরা অন্য অংশীদার হিসেবে থাকতে পারবো। গাজীপুরের পাশাপাশি ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার কারখানাও চালু হয়েছে। কাজে যোগ দিতে পেরে খুশি শ্রমিকরা। অফিস খুলছে আজকে, মানে অনেক আনন্দ লাগতেছে। আজকে অফিস খোলা, আজকে আমাদের ভালো লাগতেছে। কারখানা খোলায় স্বস্তিতে গার্মেন্টস কর্মকর্তারাও। আমাদের সমস্ত সরকারের সদস্যভাবে কাজ করতেছে, তারাও চায় যে ফ্যাক্টরি খোলা থাকুক। এভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে শেখ হাসিনার পতনের দাবি, ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনকে ঘিরে দফায় দফায় বন্ধ রাখতে হয়েছিল পোশাক কারখানা, যা আবার চালুর মধ্য দিয়ে উৎপাদনে ফিরল দেশের এই রপ্তানিমুখী শিল্প। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 1:30 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
সেনাবাহিনীর উচ্চ পদে রদবদল, এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আটক, র্যাব ডিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি। পল্টনে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিএনপির সমাবেশ, ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। খালেদা জিয়ার মুক্তিতে প্রতিহিংসার রাজনীতির অবসান, সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি। এবং ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে আনসারের সাথে শিক্ষার্থীরা, সড়কে শৃঙ্খলা ফেরার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৬টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।